294টি বিধানসভার প্রত্যেকটিতে 11টি টেবিলে শুনানি পর্ব অর্থাৎ এসআইআর এর শুনানি পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন জায়গার ছবি প্রথমেই আপনাদের সামনে তুলে ধরছি। জোড়াসাঁকো, গার্ডেন রিচ, দুর্গাপুর, হাওড়া, ভবানীপুর, কাকদ্বীপ অর্থাৎ কলকাতা জেলা মিলিয়ে প্রতিটি জায়গার প্রতিটি কেন্দ্রের ছবি যেখানে যেখানে শুনানি পর্ব শুরু হয়েছে সেই ছবি আপনারা দেখলেন। এই মুহূর্তে সরাসরি আপডেটগুলো আমাদের প্রতিনিধিরা তুলে ধরবেন। রয়েছেন আমাদের সঙ্গে রুমা পাল, রয়েছেন মিত্র ইনস্টিটিউশন থেকে পার্থ প্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি মোমিনপুর থেকে রয়েছেন মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর থেকে, কাকদ্বীপ থেকে গৌতম মণ্ডল রয়েছেন এবং এরই পাশাপাশি যেসব বিল্ডিং, কলকাতার যেসব বিল্ডিং থেকে সৌমিত্র রায় রয়েছেন। প্রত্যেকের কাছে যাব, তবে শুরুতেই মিত্র ইনস্টিটিউশনের ছবিটা একবার রুমার কাছ থেকে জেনে নেব। রুমা, মিত্র ইনস্টিটিউশনের মাঝের মধ্যেই দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু ভোটাররা আসছেন। সেক্ষেত্রে এটা ঠিক যে যে হিয়ারিং চলছে। আমি এই মুহূর্তে কিন্তু একজন ভোটারকে পাচ্ছি। আপনি কি হিয়ারিং এ এসেছেন? হ্যাঁ, হিয়ারিং এ এসেছেন। শুনানিতে ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে? আরে হিয়ারিং করতে ডেকেছে। মানে আপনার 2002 তে নাম ছিল তো? হ্যাঁ। কি অসুবিধার মানে কি লিস্টে কি অসুবিধা আছে? তো ও জানে, যে ডেকেছে ওরা জানে। মানে আপনার তো নাম ছিল। হ্যাঁ, কিন্তু তাও ডাকলো কেন? কে জানে, জানি না। আপনাকে কোনো চিঠি দিয়েছে কিছু? হ্যাঁ, বাড়িতে হিয়ারিং এর কথা বলেছেন, আপনার তো অনেক বয়স হয়ে গেছে। বাড়িতে আপনার কত বয়স? বস কি আর তো হবে? আপনার হাঁটা চলায় তো সমস্যা হয়েছে, সেটা জানিয়েছিলেন যে হাঁটা চলায় সমস্যা হচ্ছে, আপনাদের কিছু বলেনি? এই কথা দেখো, সব থেকে বড় কথা বলে রাখি যে তাতে বলে দেখো বলে রাখি যে এখানে হিয়ারিং এ এসেছেন অনেকে, তবে কি কারণে ডাকা হয়েছে সেটা কিন্তু সব থেকে বড় কথা। অনেকেই বলছেন কিন্তু কারণটা জানি না, কারণ 2002-তে তাদের নাম ছিল। এবং আরও একটা বিষয় বলে রাখি, এখনো পর্যন্ত যে সমস্ত ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, এরকম কোনো ভোটার পাইনি যে 2002-তে তাদের নাম ছিল না। আমরা ভোটার পেয়েছি এরকম যে তাদের হয়তো স্পেলিং মিস্টেক রয়েছে, বা দেখা যাচ্ছে যে কিউআর কোডের সমস্যা রয়েছে কোথাও, সেটা কিন্তু তাদের নিজস্ব সমস্যা নয়, সেটা কমিশন দেখবে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা একজন আসছেন বয়স্ক তিনি, এবং অবশ্যই তার হাঁটতে অসুবিধা হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে যে যে সমস্ত ভোটাররা রয়েছেন যারা কিন্তু বয়স্ক, তাদের বলছেন যে কেন তাদের ডাকা হয়েছে তারা জানতে পারছেন না, কারণ তারা কিন্তু এখানকার ভোটার, 2002-তে নাম ছিল। এটাও কিন্তু একটা দেখবার বিষয়। অন্তত আমি এই শুনানি কেন্দ্রের ক্ষেত্রে বলতে পারি, যেটা কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরে 11টা থেকে শুনানি শুরু হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, বলা হয়েছিল যে আনম্যাপ যারা তাদেরকে ডাকা হবে, অর্থাৎ 2002-তে যাদের নাম নেই, সেক্ষেত্রে অবশ্যই এত জায়গায় শুনানি কেন্দ্র রয়েছে, সেখানে নিশ্চয়ই হবে। কিন্তু আমি এই শুনানি কেন্দ্রে বলতে পারি শুধুমাত্র দেখা যাচ্ছে যে স্পেলিং কোথাও মিস্টেক রয়েছে, বা দেখা যাচ্ছে যে কোথাও কিউআর কোডের সমস্যা রয়েছে, বা কি কারণে ডেকেছে তাদেরকেই এখন ভেতরে শুনানিতে ডাকা হয়েছে। ইআরও, এইআরও রয়েছেন, মাইক্রো অবজারভার রয়েছেন, তারা বিষয়টা খতিয়ে দেখবেন। এমনও কিছু ভোটার রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে তাদের কিন্তু মৌখিকভাবে বলা হয়েছে, এবং অনেকে বললেন যে তাদের কিন্তু নোটিশ দেওয়া হয়নি। অর্থাৎ কোনো একটা শুধুমাত্র সামান্য কোনো কিছু ভুলের জন্য যেখানে বিএলও ঠিক করে দিতে পারেন, তাকেও কিন্তু এই শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে। এরকমটাও বলেছেন কিন্তু তারা নোটিশ পাননি, মৌখিকভাবে তাদের ডাকা হয়েছে। এক্ষেত্রে অবশ্যই প্রশ্ন উঠছে যে মৌখিকভাবে যখন ডাকা হয়েছে তাদের কিন্তু শুনানিতে তাহলে ডাকা হলো কেন? এবং সেক্ষেত্রে অবশ্যই অনেকেই এসছেন এখানে। শুধুমাত্র এটাও ঠিক যে তাদের যে নাম ছিল না 2002-তে তাই নয়, আমরা দেখতে পাচ্ছি এরকমও রয়েছে যাদের নাম রয়েছে, কিন্তু কি কারণে তাদের ডাকা হয়েছে তারা কিন্তু নিজেরাই ওয়াকিবহাল নয়। এখন দেখার যে ভেতরে কিভাবে শুনানি হচ্ছে এবং শুনানির পর কি হয়। একদম রুমা, ঠিক যে তথ্য রুমা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন যে নাম 2002-এর ভোটার তালিকায় আছে এরকম অনেকজনকেও ডাকা হয়েছে, তবে অনেককে মৌখিকভাবে ডাকা হয়েছে। ঠিক কি সমস্যা, কি কারণ তারা অনেক ভোটারই সেটা জানেন না। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো, তবে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখবো, অর্থাৎ কি কি নথি লাগবে, কারণ কমিশনের যেটা নির্দেশ 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের মা বাবার নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল, এছাড়া
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ডও দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। অর্থাৎ কোন কোন নথি দেওয়া যাবে সেই তথ্য আরো একবার আপনাদের সামনে তুলে ধরলাম। কলকাতার ছবিটা একদম রুমা পাল আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, একদম মিত্র ইনস্টিটিউশনের ছবিটা। প্যাটিস কাণ্ডে দলের অস্বস্তি বাড়ালেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মারধরের সঙ্গে যারা জড়িত তারা দুষ্কৃতকারী, তাদের বিনাশ চাই, মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। একজন দরিদ্র মানুষকে এইভাবে হেনস্থা করা, এখানে এই যারা করেছে এরাই দুষ্কৃতী, বিনাশ তাদেরই চাই। ব্রিগেডে প্যাটিস কাণ্ডের পর 3 সপ্তাহ পার, কিন্তু এই নিয়ে বিতর্ক এখনো পিছু ছাড়ছে না। এই ইস্যুতে বিজেপির অস্বস্তি যখন ক্রমশ বাড়ছে, সুর চড়াচ্ছে বিরোধীরা, তখন সেই অস্বস্তি আরো বাড়ালেন তমলুকের বিজেপি সাংসদ। একজন দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, সে কায়িক পরিশ্রম করে কিছু উপার্জন করতে চাইছে, তাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয়। একেবারে ঠিক তো নয়, ভুল, অত্যন্ত খারাপ কাজ। অনেকেই বিভিন্ন উপদেশ দিচ্ছেন যে আপনার শত্রুবোধ তৈরি হয়নি। তো যাদের এই শত্রুবোধ তৈরি হয়েছে তারা এই শত্রু তৈরি করুন এবং শত্রুবোধ নিয়ে আরও বেশি কাজ করুন, এগিয়ে যান। 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের এই ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য, স্বর্ণেন্দু চক্রবর্তী, 3 জনই। এরপরই তাদের সম্বর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা গ্রেপ্তার হলেন তারা যখন জামিন পেলেন তাকে আপনার দলের তরফ থেকেই সম্বর্ধনা জানানো হচ্ছে। হ্যাঁ, এটা আমি শুনেছি, কিন্তু সম্বর্ধনা যারা জানিয়েছেন তাদের সঙ্গে আমার তারপরে আর কথা হয়নি। যদি কথা হয় আমি তাদের সঙ্গে সে বিষয়ে কথা বলবো। ব্রিগেডে প্যাটিস কাণ্ডে শুভেন্দু অধিকারীর উল্টো মত শোনা গেল তমলুকের বিজেপি সাংসদের গলায়। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। ধর্মের লজিক তো চলে না। ধর্ম কী হয়েছে? সে বিক্রি করতেছে, তুমি খাবে না, তুমি এখানে বিক্রি করবে না, চলে যাও, চলে যাবে। তাকে মারবার, ধ্বংস করে দেবার এই ক্ষমতা তাদেরকে কে দিল? আমি পরবর্তীকালে জানতে পেরেছি যে এরা যারা করেছে এরা কেউ বিজেপি সদস্য নয়, এরা সব হিন্দু সেজে এসেছিল। এরা যে আসলে কে সেটা তদন্ত করে বার করা দরকার। বিজেপির এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সম্ভবত একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তার এই বিজেপিতে যাওয়া, বিজেপির আইডিওলজিকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা, এটা বোধহয় তিনি তার মানে নিজের সঙ্গে খুব সুবিচার করেননি। কোনো এক মুহূর্তে হয়তো তিনি কোনো কারণে ওই পথে চলে গিয়েছিলেন। এবার তিনি বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনা যেগুলো বিজেপি ওয়ালারা ঘটাচ্ছে, হয়তো তিনি সেটার সঙ্গে একমত হতে পারছেন না। প্যাটিস বিক্রি করছিল, তাকে সরিয়ে দিয়েছে বা যাই হোক ধাক্কা দিয়েছে, সেটাও না করে পুলিশ কি হাতে তুলে দেওয়া বা তাকে চলে যেতে বলাই ভালো ছিল। কিন্তু অন্য এক সম্প্রদায়ের যদি কোনো সমাবেশে বা জমায়েতে বা প্রার্থনা সভাতে যদি তাদের যে নিষিদ্ধ খাদ্য বা তাদের ধর্মের যে নিয়মের মধ্যে যা খাওয়া যায় না, আমি সেগুলো বলতে চাই না, উচ্চারণ করতে চাই না, সেই যে দ্রব্য যদি বিক্রি হতো, কি হতো, কি ঘটনা ঘটতো, তা ভাবলে পরে শিউরে উঠতে হয়। সব মিলিয়ে প্যাটিস কাণ্ড নিয়ে এখনো সরগরম রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।